ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি পাওয়ার্ড বাই ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আগামী বাজেট। আপনারা জানেন যে আগামী 1 জুন জাতীয় সংসদে আগামী 2023-24 অর্থ বছরের বাজেট পেশ করা হবে এবং এই বাজেট নিয়ে ইতিমধ্যেই অর্থনীতিবিদ ব্যবসায়ী সংগঠনগুলো কথাবার্তা বলা শুরু করেছে। আমরা আসলে জানতে চাই যে এবারের বাজেটটি কীরকম হবে এবং আমরা জানি যে এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচন এবং নির্বাচনের সঙ্গেও বাজেটের এক ধরনের সম্পর্ক থাকে। তো সেই সব বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বায়ে আছেন জনাব আমিন হিলালি, তিনি সহসভাপতি ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI। আছেন মোহাম্মদ খোরশেদ আলম, চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTMA এবং চেয়ারম্যান লিটল গ্রুপ। আরও আছেন তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। আপনাদের 3 জনকেই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে। আমি আলোচনা শুরু করতে চাই তৌফিকুল ইসলাম খান আপনাকে দিয়ে। আপনারা বলতে CPD দীর্ঘদিন ধরেই বাজেটের উপরে কাজ করেন, অন্যান্য অনেক বিষয় নিয়েই কাজ করেন অর্থনীতি সংক্রান্ত, বাজেটের উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনারা কাজ করে থাকেন এবং ইতিমধ্যেই বেশ কিছু আলোচনা এবং স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। আপনাদের পর্যবেক্ষণ কি এবারের বাজেট সম্পর্কে? দেখেন, এইবারের আসলে অর্থনৈতিক পরিস্থিতিটা তো একটু ভিন্ন। আপনি রাজনৈতিক পরিস্থিতির কথা বলেছেন, সামনে নির্বাচন আসছে, কিন্তু তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক পরিস্থিতি। এবং অর্থনৈতিক পরিস্থিতিতে আসলে এই যে আমাদের অর্থ বছরটা গেল, গত জুলাই মাস থেকে শুরু হয়েছে, জুন মাসে শেষ হবে, আমরা কিন্তু এক ধরনের অর্থনৈতিক চাপের ভিতরে আছি এবং সরকার এটা যে নীতি আছে তা অনেকখানি এই পরিস্থিতির ভিতরেই আছে। আমি একদিকে আপনারা জানেন যে ডলারের সংকট হয়েছে, সেই অর্থে আমরা যেটা সাদা ভাষায় বলি, ফলে আমদানির উপর এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে হয়েছে আমাদের। সেই দিকে একটা সমস্যা রয়েছে। আমাদের যেই মূল্যস্ফীতির চাপ বলবো বা জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, এটা আমার মনে হয় যে প্রত্যেকটা দর্শকই যারা দেখছেন তারা এটা বুঝতে পারছেন, অন্য আর কিছু না বুঝুক অর্থনীতির, তাদের জীবনযাত্রার মানের উপরে কী চাপ আছে সেটা আছে। আর সার্বিকভাবে সরকারেরও যেই আয় ব্যয় পরিস্থিতি, এটাও একটা চাপের ভিতরে আছে। সরকারের কাছে অনেক যে অর্থ আছে ব্যয় করার মতো সেই রকম পরিস্থিতি নাই। ফলে এই অন্য দুটো সমস্যাকে সামাল দিতে যে তার রাজস্ব নীতিকে, বাজেটকে যেভাবে ব্যবহার করার আশা আমরা করি সরকারের কাছ থেকে, সেইটা ওনারা পুরোপুরি করতে পারছেন। ওনারা এখন অন্য জায়গা থেকে ঋণ সেভাবে আসছে না এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে, যেটা আমরা সবসময় লাস্ট রিসোর্ট বলি ঋণ নেওয়ার। তার মানে আমার আর কোনো উৎস না থাকলে ওই জায়গাটাতে যাই এবং এখান থেকে ধারাবাহিকভাবে ঋণ নেওয়াটাও আসলে অর্থনীতির জন্য ভালো না। তো সার্বিকভাবে এইরকম পরিস্থিতির ভিতরে আছে। এর ভিতরেই সরকার IMF-এর একটা ঋণের প্রোগ্রামের ভিতরে ঢুকেছে। এখন সেইটা শুধুমাত্র আমার ব্যালেন্স অফ পেমেন্টের যেই সাপোর্ট সেটার জন্য যে তারা দিচ্ছে তা না, এটা সার্বিকভাবে তার সাথে কিছু শর্ত আসে এবং সেইটার ধারাবাহিকতায় আপনারা দেখবেন যে বেশ কিছু পদক্ষেপ সরকার নিয়েছেন। যেমন আমরা এই অর্থবছর শুরুতে দেখেছি সবচাইতে সিগনিফিক্যান্ট ছিল বোধহয় প্রায় 50% মতো জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া, ভর্তুকি কমাতে হবে, এই জায়গাটা IMF একটা ছিল। IMF আর একটা যে জিনিস বলছে সেটা হলো যে আমাদের করের আহরণ বাড়াতে হবে। এখন আমরা জানি যে কর আহরণ বাংলাদেশে সবচাইতে কম সারা পৃথিবীর মধ্যে আমাদের অর্থনৈতিক আকারের ভিত্তিতে, এবং আমরা এটা মূলত পরোক্ষ কর, জনগণের কাছ থেকে ভোগ্যপণ্যের ভিতরে এটা আনি। সেই অর্থে আমরা বলি যে এটা অত মানে কম ন্যায্য। প্রত্যক্ষ কর যদি আসে সেটা বেশি ন্যায্য হয়, কারণ যারা সামর্থ্যবান তারা বেশি দেন, যারা কম সামর্থ্যবান তারা কম দেন, কিন্তু সেই করটা আমরা অতখানি আদায় করতে পারি না। এখানে কর ফাঁকির একটা বড় পরিস্থিতি আছে। এইটার পরিবর্তনের কথা বলেছেন সরকার। বিভিন্ন ধরনের আয় যেহেতু নাই, ব্যয়ের জায়গাতেও হাত দিয়েছেন, কাটছাট করেছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি অতখানি প্রতিপালন হচ্ছে না। অন্যদিকে ব্যাংকিং খাতেও যে অনেক ভালো অবস্থা আছে তা না, ঋণ পাওয়ার ক্ষেত্রে সরকারের সুযোগটা নাই। সুদের হারে যেটা বেঁধে রাখা হয়েছিল সেটাও সামনের দিনে তুলে নিতে হবে, এই ধরনের চাপ আছে। মানে আমাদের যে বৈদেশিক মুদ্রার পরিস্থিতি, সেইটার কারণে এটাকেও বাজারের হাতে ছেড়ে দেওয়াটার কথাই আমরা বলছি সবাই, IMF-ও বলছে সরকারের এটা করতে হবে। তো এই চাপগুলো আছে, ফলে সামনের বাজেট অনেক ক্ষেত্রেই সরকারের জন্য যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে এই অর্থনীতির যে বেসামাল পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামাল দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে আনার ক্ষেত্রে তাদের আসতে হবে। ফলে
তার যে রাজস্ব নীতির যেই চয়েসগুলো রয়েছে তার মধ্যে একটা বড় জায়গা হলো ব্যয়কে কিভাবে আরও মানে সামঞ্জস্যভাবে আমরা আরও কিছুটা সংযতভাবে করতে পারি, আয় বাড়ানোর জায়গাগুলোকে দেখতে হবে এবং সার্বিকভাবে অর্থনৈতিক নীতিগুলোতে আমরা অতখানি উদারভাবে করবার সুযোগটা সরকারের জন্য কম আছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব খোরশেদ আলম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনাদের পয়েন্ট অফ ভিউ। আমাদের ব্যাপার হলো দেখেন, আপনি জানেন যে বাংলাদেশ থেকে এখন গার্মেন্টস এবং টেক্সটাইলের কিন্তু আপনি বিরাট একটা রপ্তানি খাত। তো আমাদের এখানে হলো কি, ধরেন বর্তমানে আমাদের যে অবস্থা যাচ্ছে, আমাদের সর্বপ্রথম সমস্যাগুলো যেটা দেখা দিয়েছে এইগুলোর উপরে আমরা সরকারকে অনুরোধ করব এগুলো বিশেষভাবে বিবেচনা করে দেখার জন্য। সর্বপ্রথম যদি আমি বলি যে ধরেন গ্যাস এবং বিদ্যুৎ, এই সমস্যাটা কিন্তু আমাদের ভীষণভাবে এখন আমাদের অর্থনীতির উপর প্রভাব পড়েছে। আপনারা দেখবেন যে আমাদের উৎপাদন, আমরা যদি বলি যে টেক্সটাইল খাতের আমাদের যে এখন বর্তমানে উৎপাদন চলতেছে মাত্র 40%। এখন ধরেন বাকি 60% কিন্তু আমরা বিদ্যুৎ এবং গ্যাস পাচ্ছি না, যার জন্য কিন্তু এখানে সরকারও রাজস্ব হারাচ্ছেন। যেমন আমরা দেখেন সুতাতে ব্যাট দিই প্রতি কেজিতে 3 টাকা। আমরা কিন্তু বিগত 3-4 মাসের ভিতরে আমাদের যে উৎপাদন, যে আমাদের কাছ থেকে যে ব্যাট মানে এনবিআর নিত, এখন কিন্তু ব্যাট পাচ্ছে না, কারণ আমার উৎপাদন নাই। উৎপাদন না থাকলে কোথায় তো সরকার একটা আয় কমে যাচ্ছে। দ্বিতীয়ত হইল যে আমাদেরও লস হচ্ছে। আমরা ধরেন ব্যাংকে আমাদের ঋণের কিস্তি দেওয়ার মতো সময় মতো আমরা দিতে পারতেছি না। আমাদের ঋণের বোঝা মানে ইন্টারেস্ট মানে দিন দিন বাড়তেছে। আমাদের এখন এই অবস্থার ভিতরে এখন এরকম একটা পর্যায়ে আসছে যে আমাদের কিছু কিছু ফ্যাক্টরিগুলো বন্ধ করতে হচ্ছে এই গ্যাস বিদ্যুতের জন্য। কেন বসায় তো শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হবে না। আমরা কিছুদিন করতে পারবো, মানে মনে করেন যে 7 দিন 10 দিন, কিন্তু এটা কিন্তু চলতেছে বেশ আজকে 2 মাসের মতো হচ্ছে এবং এই মাসের প্রথম দিক থেকে এটা চরম আকার ধারণ করছে, যেটা কোনো অবস্থায় বলা যাচ্ছে না যে কী অবস্থা। দ্বিতীয়ত হইল যে দেখেন, আমরা সরকারের কাছে চাই কি, আমরা চাই যে মানুষের যাতে সুন্দরভাবে আমরা শ্রমিকদের ভালোভাবে বেতন দিতে পারি, আমরা ইনকাম করে নিজেরা না খাই। অন্তত এই জনগোষ্ঠীটাকে আমার আমার দায়িত্ব আছে। এখানে অনেক লোক চাকরি করে, তাদের কিন্তু এই জিনিসটার উপর আমাদেরও দেখার দরকার আছে। এখানে ধরেন আমরা টেক্সটাইল সম্বন্ধে আমরা যেটা বললাম, এই ধরনের কাজগুলা সরকারের কাছে আমরা সহযোগিতা চাই। আপনারা শুধু আমাদেরকে গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে আপনাদের যদি আপনারা বলেছেন যে আগে এটার পিছনে ইনসেন্টিভ অনেক দিয়েছেন, মানে সরকার তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা জিনিসে আমরা বহুদিন যাবৎ এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না যে বিদ্যুৎ এবং গ্যাসের সিস্টেম লস। আজকে যে এই যে মূল্যটা বৃদ্ধি করা হয়েছে, এটার পিছনে কিন্তু আমরা যুক্তি খুঁজে পাই নাই সত্যিকার অর্থে। কারণ হয়েছে দেখেন, এই যে বিদ্যুতের বা গ্যাসের দামটা আপনার কত 100% উপরে বেড়েছে একটা বছরে। এগুলো কিন্তু কোনো প্ল্যানিং বা কিছু করা নাই। আমরা বহুদিন যাবৎ বলতেছিলাম যে গ্যাসের এবং বিদ্যুতের একটা নীতিমালা করা হোক। নীতিমালাটা কি, যে আপনি কতদিন পর এই গ্যাসের প্রাইস বিদ্যুতের প্রাইসটা বাড়াবেন, কতদিন পরে আপনি আমাকে দিতে পারবেন, কতদিন পর্যন্ত গ্যাস দিতে পারবেন না, আমাদের অ্যালার্মিং করে দেন, আমরা সতর্ক হয়ে যাব। কেন এখন মনে করেন আমরা জানতেছিলাম যে গ্যাস যথেষ্ট গ্যাস আছে, কিন্তু রিসেন্টলি আমরা শুনলাম এটা নাকি 7 বছর চলবে যেই রিজার্ভ আছে। তো এখন তো ধরেন যারা ইনভেস্ট করতেছে এই টেক্সটাইল খাতে, যেহেতু নতুন নতুন গ্যাস ক্ষেত্রেও তো আবার পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলে সেটা তো মানে কি পরিমাণ পাওয়া যাচ্ছে, আবার নতুন নতুন লাইনও দিচ্ছেন আপনি। আজকে ধরেন আমরা যদি বলি আরও কিছুদিন বা পূর্বের কথা, 10 বছর 12 বছর আগে, বা আমি 80 সনের থেকে যদি বলি, সেই 80 সনে আমরা কেন ঝাঁপায় পড়লাম এই টেক্সটাইলের উপরে, অন্যগুলো না গিয়ে বললাম যে আমাদের নিজস্ব গ্যাস সাফিসিয়েন্ট গ্যাস আছে। আপনি কি দিচ্ছেন ইয়েতে গাড়ির জন্য যে সিএনজি স্টেশন দিচ্ছেন। তো আমরা মনে করলাম সিএনজিতে যে এটার যে আপনার ফিডব্যাক পাবেন বা এটার যে ভ্যালুয়েশন হবে, আমাদের টেক্সটাইলে এক্সপোর্ট করলে আমরা ফরেন কারেন্সি ইম্পোর্ট করে কিন্তু বহু রকমের সুবিধা পাবো। যার জন্য কিন্তু আমরা দেখেন তখন এই গ্যাস এবং আমাদের শ্রমিকদের কিন্তু একটা সহজলভ্য ছিল, যার জন্য ইনভেস্টমেন্টগুলো যথেষ্ট পরিমাণ হয়েছে। কিন্তু এখন এসে এই গ্যাস বিদ্যুতের জন্য কিন্তু এটা ভীষণভাবে বাধা খাচ্ছে। তো আমরা ধরেন অন্য যেগুলো খাত আছে, আমরা বলবো সরকারকে বর্তমানে ধরেন পরিবেশের উপরে আমাদের
ইচ্ছা যে পরিবেশের উপরে সরকারকে কাজ করতে হবে। আপনারা জানেন সারা দুনিয়াতে পরিবেশ কাজ হচ্ছে। না, যে পরিবেশের আলোচনায় যাওয়ার আগে যে এই যে গ্যাস বিদ্যুৎ সংক্রান্ত সংকটের কথাটা আপনি বললেন আপনার খাতকে কেন্দ্র করে, সেই পরিপ্রেক্ষিতে আগামী বাজেটকে কেন্দ্র করে কি ধরনের চাওয়া আপনার সরকারের কাছে? আমার চাওয়া হলো সর্বপ্রথম আমি বলবো আর কি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই যে সর্বপ্রথম এটা সিস্টেম লসটা কি, এইটা বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আপনি যদি বাজেট যেটা প্রয়োজন হবে এইটাকে আপনারা সঠিকভাবে করেন। কারণ হচ্ছে এইটার উপরে আমরা কখনো এই বিদ্যুৎ এবং গ্যাসের যে অপচয় আমরা যে পেপারে দেখি, কিছু কিছু ক্ষেত্রে কিছুদিন আগে পেপারে দেখেছে বিদ্যুৎ খাত ধ্বংসর দিকে বা অনেক তারা করতেছে, লোকসান দিচ্ছে। তো এইটা কেন দিচ্ছে? এটার জন্য যদি আমাদের সাধারণ জনগণ দিয়ে এটা না হয় বা আমাদের লোকজন বল না দিয়ে হয়, আমি এখানে রিকমেন্ডেশন করব যে দরকার হলে সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হোক এই অপচয়টা রোধ করার জন্য। এই অপচয়টা যদি আমরা রোধ করতে পারেন তাহলে আমাদের কস্টিং অবশ্যই কমে আসবে। আমাদের উপর বার্ডেন এত বার্ডেন হয়েছে যে প্রাইস 100% বাড়ানোর পরে, তার আগে কিছুদিন আগে আমরা বাড়াইছি, কিন্তু আমরা কিন্তু দেখেন টেক্সটাইল খাতটাই কিন্তু সবচেয়ে বেশি ম্যাক্সিমাম আপনার এই পাওয়ার কনজিউম করে বা গ্যাস, আমরা ক্যাপটিভ পাওয়ার বলেন বা এইভাবে লাইন থেকে। তো এইটাকে যদি বাঁচায় রাখতে হয় ফরেন কারেন্সি আর্ন করার জন্য আমরা বলবো সর্বপ্রথম আমার দাবি থাকবে সরকারের কাছে যে আপনারা সিস্টেম লস বন্ধ করার জন্য যত প্রয়োজনীয় জিনিস দরকার আছে আপনারা এখানে ব্যবহার করেন, এবং এই সিস্টেম লসটা কমালে আমাদের রাজস্ব যে বাড়বে এটা কিন্তু আমাদের নিজস্ব সম্পদ। দেখেন গ্যাস, এটা কিন্তু আমি যদি এখানে উত্তোলন করে এটা আমি যদি বিক্রি করতে পারি সঠিকভাবে, আমার মিসইউজ না হয়, আমার সিস্টেম লস না হয়। সিস্টেম লসের একটা দেখেন আপনার পার্সেন্ট আছে, কিন্তু আমাদের পার্সেন্টটা কত, এগুলো কিন্তু দেখার বিষয়। এখন এই মুহূর্তে যে এখন আমাদের অর্থনীতি, সারা বিশ্বের যে অর্থনীতি, আমাদের নিজস্ব সম্পদ এভাবে যদি মিসইউজ হয়ে যায় এবং সিস্টেম লস হয়ে যায়, এটার প্রতি যদি আমরা কোনো আগ্রহ না দেখাই তাহলে অর্থনীতি আরও ভেঙে পড়বে। যার জন্য আমার সরকারের কাছে অনুরোধ যে আপনি এই দুইটা খাতের জন্য আপনি যথাসাধ্য যে পরিমাণ দরকার এটাকে বাঁচানোর জন্য আপনারা এটার জন্য বাজেট তৈরি করে এটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। জি, ধন্যবাদ আপনাকে জনাব আমিন হেলালি। আপনারা এফবিসিসিআই বাংলাদেশের সারা দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, এবং ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি বাজেট নিয়ে কথা বলে থাকেন, তাদের স্বার্থ সংরক্ষণ হলো কতখানি সে বিষয় নিয়ে। তো এবারের বাজেট নিয়ে আপনারা কি প্রস্তাবনা তুলে ধরছেন সরকারের কাছে? আজকে যে আমাদের যে বাজেট, নতুন বাজেট আসতেছে সেখানে আমাদের কিন্তু যতগুলো অ্যাসোসিয়েশন এবং চেম্বার তাদের, যেমন বিটিএমই থেকে আমাদের খুরশেদ ভাইও বললেন, ওনাদেরও কিন্তু প্রস্তাবনা ছিল। প্রত্যেকগুলোকে আমরা কম্পাইল করে কিন্তু আমরা এনবিআর এবং সরকারকে আমরা ইভেন প্রধানমন্ত্রী অফিসে আমরা দিয়েছি। কারণ ওগুলো যদি ফলো করে বা সেখান থেকে সব নিতে হবে না, দরকার নেই। কারণ সরকার তো নিজস্ব তাদের একটা আছেই, তাদের কি বলে গবেষণা আছে, সেখান থেকে তারা এখান থেকে যদি ঠিকভাবে করে, আমি মনে করি প্রত্যেকটা ডিপার্টমেন্টই, প্রত্যেকটা ব্যবসায়িক যেই সেক্টরগুলো আছে সেখানে প্রত্যেকটা সেক্টরেরই যেই জায়গায় অ্যাড্রেস করা দরকার সেভাবেই আমরা কিন্তু একটা প্রতিবেদন করে একদম টোটাল একটা পুস্তক আকারে আমরা দিয়েছি। এটা হলো, এটা যদি এখন ফলো করে তাহলে সেখানে একটা প্রতিফলন আসবে অবশ্যই। আর তৃতীয়ত আমি মনে করি আমাদের আজকের যে অর্থনীতি, যে বিশাল অর্থনীতি বাংলাদেশের, এটা কিন্তু ইনফরমালি কিন্তু এসেছে। এখনও কিন্তু 80% অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু ইনফরমাল, যেটা আমাদের অনেক কিছুই হিসাবের মধ্যে আসে না, কিন্তু এটা হিসাবের মধ্যে আনতে হবে। এবং এখানে কিন্তু এই যে করের কথাটা বললো, করকেও কিন্তু সেই পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং এই ইনফরমাল যে ব্যবসা বাণিজ্যগুলো আছে সেদিকে আমাদের দৃষ্টিপাত করলে তাহলে সেগুলো আস্তে আস্তে এগুলোকে ফর্মাল জায়গায় আসলে কিন্তু আমি মনে করি ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এখন ধরেন 2, 4, 5, 10 আমরা 11টা সেক্টরকে আমরা প্রায়োরিটি করেছি, কিন্তু 11টাই নয়। আপনি বিশ্বাস করতে পারবেন না, কারণ আমরা ফেডারেশনে থাকার কারণে আমি যেটা বুঝতে পেরেছি, কারণ সব ব্যবসায়ীরাই এখানে আসে, তাদের ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সেখানে দেখা যায় যে এমন একটি জিনিস তারা দেখা যাচ্ছে কেউ 1 কোটি টাকার এক্সপোর্ট করছে। 1 কোটি টাকা যে এমন একটি জিনিস আমরা ফেলনা জিনিস সে করে দিচ্ছে, এটা কিন্তু আমাদের কিন্তু নলেজে নেই, সরকারেরও নেই, আমাদেরও নেই। এই লোকটাকে এটাকে যে আরও বিশাল আকার ধারণ করা যায়, সেটাকে যে আরও ইনপুট দেওয়া যায়, সরকার সেখানে যে এখানে সরকারের সেই
আপনার কি বলে সহযোগিতার দরকার আছে, সেই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করতে পারি আমরা, আমি মনে করি আমি আশাবাদী। কারণ এই যে বৈষয়িক অবস্থা, তারপরে এর আগে করোনা এবং এখনকার যে অবস্থা, এটা আসলেই একটা খারাপ অবস্থা, এটা আমরা জানি, এটা বারবার আর বলার কোনো বিষয় নেই। ডলার আছে, বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু আমরা সমস্যা আছি। আমি মনে করি আমাদের নিজস্ব ইন্টারনাল অর্থনীতিটাকে ডেভেলপ করার জন্য এখন আমাদের খুবই জোর দিতে হবে। কারণ আমাদের এই বৈষয়িক এখন কিন্তু অনেক ধরনের পলিটিক্স চলছে, রাজনীতি এবং সব কিছু মিলে চলছে। হ্যাঁ, তো সেখানে কিন্তু কী ধরনের আপনার একটা সৃষ্টি হয় এটা কিন্তু আমরা জানি না। কোনো জায়গায় আমাদের হয়তো আমাদের একটা খারাপ দিকও আসতে পারে। তো সুতরাং আমাদেরকে বাঁচতে হলে কিন্তু আমাদের কৃষিতে যেহেতু আমরা এক্সপার্ট সেই আদিম যুগ থেকেই, আমরা এখন কিন্তু কৃষি দিয়েই কিন্তু আমরা বেঁচে আছি। তা আমি মনে করি সেই জায়গাটাকে খুব বেশি অ্যাড্রেস করতে হবে। এখানে যেমন ধরেন আমি মনে করি এইবার বাজেটে আমি মনে করি উপজেলা লেভেল পর্যন্ত আমাদের যে কৃষিপণ্য কোন উপজেলায় কী ধরনের হয় সেখানে সংরক্ষণের একটা ব্যবস্থা ধরেন পিপিপি সিস্টেমে করুক বা নতুন উদ্যোক্তা সৃষ্টি করুক, সেখানে গভর্নমেন্টের একটা বাজেট দিয়ে যদি মনে করেন যে এই আমাদের যে আলুর যে কোল্ড স্টোরেজ, সেরকম অন্যান্য ভেজিটেবলও 6 মাস বা 1 বছর রাখার মতো সেই টেকনোলজি বসানোর যদি ব্যবস্থা করা হয়, আমি মনে করি আমাদের যে কৃষি পণ্যের প্রায় 60%, 50 to 60% আমাদের কিন্তু ড্যামেজ হয়ে যায়, যেটা আমরা কোনো ব্যবহারেই আসে না। এটা কিন্তু আমাদের রাষ্ট্রের সম্পদ। এই জায়গাগুলোকে আমরা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের ইন্টারনাল অর্থনীতি এবং এই জিনিসগুলোকেই আমরা ফার্দার আমরা করতে পারবো। আরেকটা জিনিস হলো আমাদের যেই বাজেটে আমি মনে করি যে কৃষিপণ্য এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস আছে সেখানে যেন ট্যাক্স কোনোভাবেই বাড়ানো না হয়। সেখানে যদি বাড়ানো হয় তাহলে পণ্যের দাম বাড়বে। এখানে কিন্তু অনেকগুলো আপনার অস্থিরতা আমাদের চলছে। এইটা যদি থাকে তাহলে কিন্তু ভোক্তারা অসহিষ্ণু হয়ে যাবে, আমাদের ক্যাপাসিটির বাইরে চলে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে, তখন এটা কন্ট্রোলের বিয়ন্ড কন্ট্রোল হবে। আমি মনে করি ওই জায়গাগুলোকে যেন আপনার কৃষি পণ্যের উপরে আমার কি বলে ট্যাক্স কোনোভাবেই নতুন করে কোনো ক্যাশ আরোপ করা না হয়, পারলে এটাকে কমানো উচিত। এবং ইন্ডাস্ট্রিয়াল যে র মেটেরিয়ালসগুলো আছে সেগুলোর ব্যাপারে নজর দেওয়া উচিত। আরেকটা বিষয় হলো দেখেন আমাদের এখানে এক্সপোর্ট হচ্ছে কি গার্মেন্টস, টেক্সটাইল, এবং এটাই হলো মেজর পার্ট। তারপরে আছে চামড়া আছে বা কিছু পাট আছে, পাটের উপরেও কিন্তু এবার অনেক সমস্যা। আমাদের বড় বায়াত ছিল ভারতে কিন্তু অ্যান্টি ডাম্পিং একটা বসিয়ে দিয়েছে। এখন সেখানেও কিন্তু আমাদের একটা অস্থিরতা চলছে পাট নিয়ে, বিশাল একটা আমাদের এইটা তো একদম 100% আমাদের ভ্যালু এডিশন, কিন্তু সেই জায়গায়ও আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আমি মনে করি সেটাও সমাধানের মধ্যে কিভাবে আসা যায় সেই বিষয়টাকেও অ্যাড্রেস করা উচিত। এখন ছোট এদের যেগুলো এখন এক্সপোর্ট হচ্ছে তার বাইরে কিন্তু নতুন মানে ছোট আরও অনেক ইন্ডাস্ট্রি আছে বা অনেক এক্সপোর্ট আইটেম হচ্ছে বা ব্যাকআপ দিয়ে যাচ্ছে। সে ফর এক্সাম্পল টেক্সটাইলে আমি আপনাকে যেমন ধরেন প্রিন্টিং প্যাকেজিং এই ইস্যুটা 12 to 15% কিন্তু এখানে কন্ট্রিবিউট করে ডিমডভাবে। তার মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, একসময় যেটা 100% বিদেশ থেকে হয়ে আসতো। এই জিনিসটার কিন্তু আবার ইন্টারন্যাশনাল মার্কেট আছে 2 ট্রিলিয়নের, নর্থ আমেরিকা এবং ইউরোপে। 2 ট্রিলিয়ন মার্কেটে কিন্তু আমাদের কিন্তু 0%ও কিন্তু সেখানে স্টেক নেই। বাট বাংলাদেশে কিন্তু আমরা যেহেতু এই এক্সপোর্টের এগেনস্টে এই জিনিসগুলো কাজ করতে পারছে, একটা উদাহরণস্বরূপ আমি বলছি, তার মানে এটা এখানে সক্ষম, এখানে উদ্যোক্তা আছে, এখানে ওয়ার্কার্স আছে, এখানে সবই আছে, মেশিনারি আছে, সব। খালি আমার এই মার্কেটে খালি ইন করার একটা ব্যবস্থা করতে পারলে দেখা যাবে যে সেটাও একটা বিরাট মার্কেট আমাদের এখানে উন্মুক্ত হবে। তো সেটা উন্মুক্ত করতে হলে এখানে কিন্তু আমাদের সরকারি নীতি সহায়তা দরকার, এনবিআরের নীতি সহায়তা দরকার। এখন ধরেন দেখা যাচ্ছে যে যেই র মেটেরিয়ালসটা আপনার এক্সপোর্টের এগেনস্টে ইউজ হয়, যেমন ধরেন প্রিন্টিং প্যাকেজিংয়ে, সেই র মেটেরিয়ালসটা কিন্তু ওনারা বন্ডেডের মাধ্যমে ইম্পোর্ট করতে পারে। তার মানে এখানে এই বন্ডেডের মাধ্যমে কিন্তু এখানে মিস ইউজ হওয়ার ফলে এখানে ওই জিনিস এরা কিনে আবার ওদেরকে আপনার কাজ করে এটা সাপ্লাই দিয়ে দেখা যাচ্ছে যে ওইটা করতেছে। সুতরাং সেইখানে আমি মনে করি ইম্পোর্ট ট্যাক্সটা বাদ দিয়ে শুধু আপনার সেখানে ভ্যাট এবং অন্যান্য রেখে দিলে তাহলে একটা কিছুটা হারমোনি হয়। তাহলে
অনেক মানে বন্ড এবং কমার্শিয়াল ইম্পোর্টের মধ্যে যে গ্যাপটা কমে যাবে। কমে গেলে কিন্তু সেখানে যে মিসইউজটা হচ্ছে সেটা কমে যাবে, সেখানে যে ভেস্টেড ইন্টারেস্টের লোকগুলো আছে সেখানে ইন্টারেস্ট পাবে না। তাহলে আমি মনে করি সেখানে একটা সেন্ট্রাল বা এই জায়গাটা যদি অ্যাড্রেস করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে বরঞ্চ কমবে না। এই ধরনের প্রত্যেকটা আইটেমেই আমি মনে করি এই আমার কি বলে এনবিআর অ্যাড্রেস করা উচিত। জি, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম জনাব আমিন হেলালের কাছ থেকে আলোচনাটা আমি মনে করি যে একটু আরো একটু বেশি শুনতে চাই আপনার কাছ থেকে। যেমন আপনি বলছিলেন যে সারা দেশের চেম্বার এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আপনারা এনবিআরকে দিয়েছেন, অর্থ মন্ত্রণালয় মানে সরকারের কাছে দিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিয়েছেন। দুটো বিষয় আপনি উল্লেখ করেছেন, একটা হচ্ছে কৃষি খাত, একটা হচ্ছে আপনার কি বলে ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে যেন কর বাড়ানো না হয়। এর বাইরে সারা দেশের ব্যবসায়ীরা আসলে আর কি চান? আমি কি আছে আপনাদের সেই প্রস্তাবনা? আমি ধরেন আজকে দেখেন কর্পোরেট হাউসগুলো অনেক বড় বড় হয়েছে, তারা কিন্তু তাদেরও একটা ব্যবসায়িক গবেষণা আছে। গবেষণা বলতে তারা গবেষণা করে যে কোন ব্যবসাটা নেক্সট ফার্দার করতে গেলে তারা মানে বেশি প্রফিট করতে পারবে। এখন দেখা যাচ্ছে, আমি একটা উদাহরণস্বরূপ বলি, ধরেন আমরা মিক্সচার বানানোর ব্যবসা দিয়ে শুরু করেছি এখন থেকে মনে করেন 50 বছর আগে কি, তখন এখন কিন্তু আমরা পৃথিবীর লেটেস্ট হয়তো আমার ফার্মাসিউটিক্যাল ওষুধ কারখানাও হয়েছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। তাহলে আমাকে যেতে হবে, আমার যেহেতু এখন মধ্যম আয় 26-এর পরে কিন্তু আমার নিজস্ব প্যাটেন্ট লাগবে, নিজস্ব র মেটেরিয়ালস লাগবে, এসব আমি কিন্তু ফ্রিতে পাবো না। এখন সেই জায়গায় তাইলে আমার এখন গবেষণা করা উচিত সেই জায়গায়। এখানে না গিয়ে ওইসব ব্যবসায়িক হাউসগুলো দেখা যাচ্ছে, তারা গবেষণায় দেখা যাচ্ছে যে আপনার যদি চাল ভাজা, ডাল ভাজা, মুড়ি বা আপনার কি বলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্টার্ট আপ যেই বিজনেসগুলো, এই ব্যবসায় দেখা যাচ্ছে তারা প্রফিট বেশি হবে গবেষণায়, তখন তারা সেই ব্যবসা শুরু করে দিয়েছেন। কি বাথরুমের প্লাস্টিকের বদনা বানাচ্ছেন, এই যে বড় কর্পোরেটগুলো, তাহলে সে তো নিম্নগামী, সে কোথায় গাড়ির পার্টস বানাবে প্লাস্টিকের, সেটা না করে গিয়ে তার তো সেই অ্যাবিলিটি আছে, যেটা স্টার্ট আপ বিজনেস করবে সেই ব্যবসাটা যদি হয়, আমি মনে করি সেই জায়গায় একটা বিরাট নীতি মানে এই জায়গায় পরিবর্তন অবশ্যই আসা উচিত। দিস ইজ দ্য রাইট টাইম। এটা যদি না আসা হয় তাহলে কিন্তু প্রতি বছর কিন্তু 20 থেকে 22 লক্ষ আমাদের নতুন আমার কর্মসংস্থানের জন্য রেডি হয়, সেই লোকগুলার কিন্তু কর্মসংস্থান হবে না। তাইলে তারা কি উদ্যোক্তা হবে, না তারা ব্যবসায়ী হবে, না চাকরি করবে? কোনো জায়গায় তো তাদের তো যদি কর্মসংস্থান যদি ক্রিয়েট না হয় তাহলে তো আর হবে না। আমি মনে করি সেই জায়গাটাতে অবশ্যই একটা এখন কি বলে নীতিমালা আসা উচিত, এবং যারা এই কাজগুলো করবে, যারা স্টার্ট আপ হবে, তাদের জন্যও কিন্তু বাজেটে সহায়তা দরকার। তারপরে আবার দেখেন ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিংয়ে কিন্তু আগে আমি যখন ব্যবসা শুরু করেছি, সে ফর এক্সাম্পল আমি বেসিক ব্যাংকে ব্যবসা যখন করলাম, আমাকে যখন ডেকে ডেকে নিয়ে গিয়ে আমাকে অ্যাকাউন্ট খোলালো, আমাকে ব্যবসার তারা ব্যাংকাররা কিন্তু বলে যে আপনি ব্যবসা করছেন না কেন, ব্যবসা করেন, বা আমি দেরি হলে, এইভাবে কিন্তু তারা ব্যবসায়ী ক্রিয়েট করছে। প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এই জিরো থেকে শুরু করে কিন্তু বড় হয়েছে। তো এই যে ব্যাংকারের যে প্রিলিমিনারি কাজটা, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। একটা ব্যাংকের ব্রাঞ্চকে টার্গেট দেওয়া হয়, দেখা যাচ্ছে যে তুমি 10 কোটি টাকা বা 20 কোটি টাকা প্রফিট করবে। সে দেখা গেল যে আমি 10 জন ক্লায়েন্টের কাছে গেলেই আমি তো 10 কোটি টাকা আমার টার্গেট হয়ে যাচ্ছে বা 20 কোটি হয়ে যাচ্ছে, তার টার্গেট ফুলফিল হচ্ছে। সে তো মাস লেভেলে আর ওদেরকে জায়গায় দিচ্ছে না, ম্যানেজার পর্যন্ত সেই 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকার ক্লায়েন্টটা সেখানে পৌঁছাইতেই পারছে না। তাহলে আমি মনে করি এখন আবার সেই বেসিক ব্যাংকের মতো করে আবার নতুন একটা ব্যাংক হওয়া উচিত, যারা ছোট ব্যবসায়ী, তাদের জন্য একটা আলাদাভাবে নীতিমালা দিয়ে। কারণ আর এই ব্যাংকগুলোকেও আমি মনে করি এটা এর মধ্যে আনা উচিত। আমরা গত 2 বছর ধরে ফেডারেশন থেকে, ব্যাংক তো বাংলাদেশে, আবার নতুন ব্যাংকের কি দরকার? না, আমি বললাম এই জন্য, যেহেতু গত 2 বছর আমরা কিন্তু ফেডারেশন থেকে আমাদের প্রেসিডেন্ট জসিমউদ্দিন, যদিও নিজেও একটা ব্যাংকের উনি চেয়ারম্যান, তারপরেও কিন্তু সব ব্যাংকারদেরকে, সিওদেরকে এবং মালিকদেরকে ডেকে আমরা বহুবার মিটিং করেছি। করেছি এই জন্য যে আপনারা এসএমই ব্যাংকিং করেন, আপনারা ছোটদের সাথে ব্যাংকিং করেন, এই বিষয়টা আমরা তো অল্প কয়েকটা ব্যাংক বোধহয় করে। না অল্প, সবাই করতে পারে। কারণ আপনার তো যদি 1000 ক্লায়েন্টের কাছে গিয়ে আপনি যদি 100 কোটি টাকা দিতে হয়, কি 500 কোটি টাকার আপনার ব্যাংকিং করতে হয়,
আপনি যদি 5 জনের সাথে করে ফেলেন তাহলে তো আপনি 5 জনকে ডিল করতেছেন, আপনি এখানে 1000 লোকের কাছে যেতে হচ্ছে না, সে আরামে বসে তারা মানে টার্গেট হয়ে ওই গেল। effortটা তারা দেয় না এটা আর কি। হ্যাঁ, ব্যাংকিং তো নট অনলি প্রফিট, ব্যাংকিং ইজ এ সার্ভিস, এটা নেশন, এটার সাথে সরকার এবং সবার একটা নীতিমালা আছে। এটা তো আমার আপনার যে দোকান খুলে ব্যবসা করছি ট্রেড লাইসেন্স করে, নট লাইক দ্যাট। এটা গভর্নমেন্টের অনুমোদন লাগে, গভর্নমেন্টের পলিসির মাধ্যমে করতে হয়। তো সেই পলিসি বাস্তবায়ন করার জন্য পলিসি দিতে হবে এবং বাস্তবায়নের জন্য তাদেরকে কঠোরভাবে ইয়ে করতে হবে। আর আমি মনে করি বর্তমানে যে বাজেট এখন করে, আগের মতো যেরকম গতানুগতিক বাজেট হওয়া উচিত এরকম না হয়ে, আমরা যারা অর্থনীতিবিদ আছি তারাও কিন্তু এখন ইনোভেটিভভাবেই চিন্তা করা উচিত। এই জনগণ আছে আমাদের এখানে 85% এখন আপনার বেসরকারি খাত। এই বেসরকারি খাতের লোকজন কিন্তু লেখাপড়া, আপনি যদি বলেন যে এখন আমাকে পাঠ করে লেখাপড়ার একটা একাডেমিক কোনো কিছু, সেটা আমি পারবো না। আপনি আমার যদি বলেন যে এই জিনিস কিনে এটা কেমনে বিক্রি করলে বা কী করলে এটার প্রফিট হবে, সেটা আমি আপনাকে বুঝাই দিতে পারবো, সে হয়তো এটা আমি বুঝাই দিতে পারবো। এটা কিন্তু একজন অর্থনীতিবিদ আবার তার অর্থনীতির মাধ্যমে বলবে। তো আমি সেই জন্য বলছি, নীতিমালা করতে গেলে নীতিমালা কিন্তু ব্যবসায়ীরা করতে পারবে না, নীতিমালা দিতে হবে আপনার কিন্তু যারা পলিসি মেকার তাদেরকেই দিতে হবে। আমি আর্টস করতে পারবো আমার সমস্যা কোথায় হচ্ছে, ওই চিৎকারকে আমলে এনে ওইখানে কোন জায়গায় সলিউশন দিতে হবে সেটা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় সেই সমাধানটা এটার কি বলে ডিস্ট্রিবিউশনটা রাইটলি হবে। এবং আমি মনে করি যে আজকে যে করের যে বিষয়টা, কর দেখেন 150টা কোম্পানি নাকি হলো আপনার 60% আপনার ভ্যাট দেয়, 60 to 70%। তার মানে কি ওদের কাছেই বারবার যাচ্ছে। তা আমার কথা হলো এটা এরা গেলেই তখন দ্রব্য, তারা তো কর্পোরেট, তারা ভ্যাট আবার রিবেট নিচ্ছে, এই নিচ্ছে। কিন্তু ছোটরা, এই যে ছোট লেভেলে যে আপনার যে এখনো যে ভ্যাটের সিস্টেমটা, ভ্যাট সিস্টেমটা, সেখানে কিন্তু যেহেতু এই যে বিভিন্ন রকমের পলিসি দেওয়া আছে, সেই কারণে কিন্তু ছোটরা কিন্তু ভ্যাট পাচ্ছেও না, ভ্যাট নিতেও পারছে না, ভ্যাট দিতেও পারছে না। তাহলে তাদের কস্টটা অনেক হাই হয়ে যাচ্ছে, তাদের চিৎকারটা অনেক বেশি, এবং তারাই কিন্তু বাংলাদেশে 80% লোক। তা আমি মনে করি তাদেরকে যদি মেন স্ট্রিমে নিয়ে আসা হয়, এখানে কিন্তু এনবিআর এর লোকজন যারা ভ্যাট আদায় করতে চায়, এই যে ওই দিন একজন মেম্বারের সাথে আমরা একটা মিটিং হচ্ছিল, একটা মিটিংয়ের মধ্যে এরকম যখন কথা হচ্ছে, তখন উনি বললো যে ইয়ার একটা বিষয়ে যখন ইন্সপেক্টররা তাদেরকে প্রেশার করছে তোমরা হার্ড কপি দিতে হবে, তখন উনি বলছে না আমাদের এখন হার্ড কপি দেওয়ার দরকার নেই, আমরা ওদের পলিসিতে আছে, আপনি অনলাইনে দিয়ে দিবেন। এটা এই যে অ্যাওয়ারনেসটা নাই, যারা আদায় করছে তারও নেই, যারা দিচ্ছে তারাও নেই। এখানে একটা চোর পুলিশের একটা, আমি মনে করি এখানে বন্ধুত্ব এঙ্গেজমেন্ট হতে হবে। এঙ্গেজমেন্টের ভিতরে আমরা কেউ কিন্তু আমরা দেখেছি, আপনি যদি এখন একজন ব্যবসায়ী ব্যবসার নামে যে দুর্নীতি করে তাকেও যদি ব্যবসায়ীর কোটায় ফেলে দেন তাহলে তো হবে না। সরকারি চাকরিজীবী, পুলিশ বা আর্মি বা আমরা যে সমাজের প্রত্যেক স্তরের লোকের মধ্যে দুর্নীতিবাজ আছে, তো তাই বলে কি সেই সোসাইটির দুর্নীতিবাজ, সেই সেক্টর তো পুরো দুর্নীতিবাজ হতে পারে না। আমরা পট করে আমরা বলে দেই যে ব্যবসায়ীরা দুর্নীতিবাজ, এটা তো কোনো ব্যবসায়ী কিন্তু দুর্নীতি করতে চায় না, ওরা কিন্তু সৎভাবে কাজ করতে চায়, নিজের কাজ নিজে করে। বা 100 জনের মধ্যে 2 জন করলে তাকে তো বাকি 100 জনের মধ্যে 2 জন করে না, 1000 1 লাখের মধ্যে করে। এই একজনের মধ্যে এইটাই কিন্তু এখন পুরো বাংলাদেশে আপনি সবাইকে একটা সমাজকে আপনারা যারা দিনরাত মাথা ঘামা মানে মাথার পানি ইয়ে করে, সে তো ঘুমাইতে পারে না, একজন ইনভেস্টর তো ঘুমাইতে পারে না। আমরা একটু খোরশেদ আলম সাহেবের কাছ থেকে জানতে চাই, ব্যাংকিং সেক্টর নিয়ে কথা হচ্ছিল একটু আগে, ওপেনিং বক্তব্যের সময় তৌফিক বলছিলেন যে ডলার সংকট, আমদানির সংকট রয়েছে, তারপরে বাংলাদেশ রাষ্ট্রের ঋণের বোঝা বাড়ছে বা ঋণের ভিতরে আমরা আছি একটা, এবং ঋণ রিপেমেন্টেরও একটা ব্যাপার আছে। সেই রকম একটা পরিস্থিতি আমাদের নিজস্ব ব্যাংকিং খাতেরও একটা কি বলবো একটা নেতিবাচক অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এবং ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিতে হচ্ছে, এটিও একটা খারাপ দৃষ্টান্ত বা খারাপ বাস্তবতা। সেই বাস্তবতার ভিতর দিয়ে আপনি কি মনে করেন যে আগামী বাজেটে ব্যাংকিং খাতের সংস্কারের জন্য বা ব্যাংকিং পরিস্থিতির উন্নয়নের জন্য কি ধরনের প্রস্তাবনা নেওয়া দরকার? ধন্যবাদ আপনাকে। উনি যেগুলো পয়েন্ট আউট করেছেন সবগুলি মানে এটা ব্যবসায়ীদের জন্য, কিন্তু ব্যাংকিং খাতে ওনার সঙ্গে আমার একটু দ্বিমত আছে, যেহেতু এখানে আলোচনা হচ্ছে। জি, সারা বিশ্বে ব্যাংকের লাভ করার জন্য কিন্তু ব্যাংকগুলো মার্জ করতেছে। আপনি দেখেন সাউথ কোরিয়া, জাপান, বিভিন্ন দেশে। আমাদের কিন্তু ব্যাংক সংখ্যা অনেক বেশি আমার দৃষ্টিতে। হ্যাঁ, আমি মনে করি যে এখানে বর্তমানে মনে করেন আমার মনে 68টা ব্যাংকের মতো আছে আমার জানা মতে, যাই ভুল হতে পারে। আমার হিসাবে
এখানে যদি 30টা হইতো, ব্যাংকের কস্ট কম হইতো। ব্যাংকের কিন্তু লাভের দরকার আছে, যেটা ভাই বলছেন। এখানে লাভের দরকার আছে কেন? এখানে কিন্তু শেয়ার হোল্ডার আছে, পাবলিক শেয়ার হোল্ডার। একটা শেয়ার হোল্ডার যে টাকা ইনভেস্ট করে ব্যাংকের জন্য, এখানে তার মিনিমাম 10% বা 10% কিন্তু তার বাৎসরিক একটা ইনকাম আসার দরকার। দ্বিতীয়ত হইল, দেখেন ব্যাংকগুলো কিন্তু যে ইনকাম হয় ব্যাংকের, আপনি জানেন যে আমি জানি, আমি ব্যাংকের সঙ্গে জড়িত ছিলাম। এটা কিন্তু আমরা আগে 42%, আমাদের ব্যাংকের ইনকামের 42% সরকারকে ট্যাক্স দেওয়া হতো। এখন সেটাকে 37.5 করা হয়েছে। তো এখন কথা হইল কি, আমার দৃষ্টিতে সত্যিকার অর্থে আমাদের দেশে এতগুলো ব্যাংকের দরকার নেই। আপনি ব্যাংক কমায় দেন, যেটা আপনি করতে পারেন ব্রাঞ্চগুলো, ছোট ছোট ব্রাঞ্চগুলো, যেমন এসএমইর জন্য বলা হয়েছে, উনি বলছে এসএমইর জন্য হচ্ছে না কেন জানেন? এসএমই যারা নিবে তারা কিন্তু দেশে গ্রামে গঞ্জে থাকে, তাদের ঢাকায় আইসে নেওয়ার মতো সামর্থ্য কম। এবং ওইখানে একটা ব্রাঞ্চের, বাংলাদেশ ব্যাংক ওখানে যে ব্রাঞ্চের এসএমইর জন্য যে একটা ব্রাঞ্চের বা একটা আপনার কি বলে পয়েন্ট করবে, সেটার কিন্তু ক্ষমতা নাই। কারণ হচ্ছে ওখানে বাংলাদেশ ব্যাংক কী করে, যখনই আপনাকে একটা ব্যাংক দিবে, ব্রাঞ্চ দিবে বা যে কোনো একটা লিমিটেশন দিয়ে দেয় যে আপনি এর উপরে করতে পারবেন না। আপনি গ্রামগঞ্জে করতে হলে আপনি এত 1000 স্কোয়ার ফিট নিতে হবে, ম্যান পাওয়ার এত নিতে হবে। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের পলিসি। তো বাংলাদেশ ব্যাংক যদি এই ব্যাংকগুলোকে আরও যদি আপনার অ্যাক্টিভ করতে চান বা আরও ভালো করতে চান, এবং এটা বাংলাদেশ ব্যাংকেরও অনেক পরিশ্রম কমবে। এই বাংলাদেশ ব্যাংক 60টা ব্যাংকে মনিটরিং করা লাগে, তখন 30টা বা 25টা ব্যাংকের সে মনিটরিং করবে এবং কস্ট কমবে। আমার দৃষ্টিতে এটা কস্ট কমবে, সার্ভিস বেশি পাবেন। কারণ হয়েছে কি, ব্যাংকের যে হারে জায়গা নেওয়া, অফিস নেওয়া, এতগুলো দরকার হবে না। আপনারা দেখেন বিশ্বে কতগুলো দেশে আপনি দেখতে চান, দেখেন সব তারা কমাই দিয়েছে। জাপানের মতো দেশে কয়টা আছে আপনি দেখেন ব্যাংক, বা সাউথ কোরিয়ার মতো দেশে কয়টা আছে, সিঙ্গাপুরের মতো। তো এখন হলো কি, যে ব্যাংক যদি ব্যাংকটা শুধু কমালে খরচটা কমবে, আর যেটা ব্যাংক ফাইন্যান্স করতেছে এখানে কিছু আমাদের ঝামেলা আছে। সেখানে উনি যে কথা বলছেন যে একজনের জন্য সব ব্যবসায়ীদের বাণিজ্য যায়, এখন ব্যাংকও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সে যে ইনভেস্ট করেছে সেই ইনভেস্টটা প্রপারলি করতে পারে নাই। হয়তো যাকে দেওয়ার কথা না দিয়ে আরেকজন নিয়ে গেছে, এবং তার যে মর্গেজ, এটাও কিন্তু সিস্টেম আছে, আপনি মর্গেজ ছাড়া নিতে পারবেন না, ইকুইটি আপনাকে দিতে হবে, বাংলাদেশ ব্যাংকের রুলস। সেই ইকুইটিতে তারা হয়তো কোনো রকম ঝামেলা করে টাকাগুলো নিয়ে গেছে। এখন ব্যাংকের এরকম অবস্থা হয়েছে, আজকে বলেন যে বেসিক ব্যাংক বলেন, বিভিন্ন ব্যাংক, অনেকগুলো ব্যাংক তারা অতি মাত্রায় তারা লোন দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রুলস আছে, যেমন আপনার যে ডিপোজিট আছে, যাচাই বাছাই না করে লোন দিয়েছে, ভুয়া লোন দিয়েছে, ভুয়া নামে। হ্যাঁ, এইটাতে হয়ে গেছে। এটার জন্য কিন্তু অনেক ব্যাংক কিন্তু পড়ে যাচ্ছে। তাদের যে অবস্থা, নিয়ম হলো কি, বাংলাদেশ ব্যাংকের নিয়ম হলো যে আপনি একটা ব্যাংক, আপনার ডিপোজিট আছে তার 85% বা 82% আপনি ইনভেস্ট করতে পারবেন। কিছু কিছু ব্যাংক আপনি দেখেন তারা 90-র উপরে চলে গেছে। তো এইগুলো কিন্তু জিনিসটাকে ব্যাংকিং রুলসের থেকে তারা চলে যাওয়ার ফলে এই ইনভেস্টগুলো হয়ে গেছে, এবং এখানে কিন্তু অনেক ক্লাসিফাইড হয়ে গেছে, টাকা কিন্তু ফেরত আসতেছে না। এটা কিন্তু অর্থনীতির উপরে একটা বিরাট আপনার ধাক্কা হবে। দ্বিতীয়ত দেখেন, এই যে আপনি ক্লাসিফাইড হয়ে গেছে, এখানে কিন্তু সরকার অনেক রাজস্ব হারাচ্ছে। আপনার যে ইনকামটা হয়তো আরেকটা করে, যেমন আপনার দেখা গেল যে আপনার ইন্টারেস্টটা মাফ করে দিল। আপনি যে ইন্টারেস্টটা মাফ করলো, আপনি জানেন সরকারের কত লস হয়েছে? 37%। আমি কিন্তু এটা মানে আমার ব্যবসায়িক লাভের কথা বলতেছি না, আমি ওভারঅল বলতেছি ব্যাংকিংয়ের, এটা সরকারের লস হচ্ছে। কারণ এইসব জিনিসগুলো যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি, সঠিকভাবে যদি এই লোনগুলো দেওয়া হয় এবং মনিটরিং করা হয়, এবং আসল সত্যিকারের ব্যাংকাররা যদি এগুলোর উপরে হাত দিয়ে দেখে, এই ব্যাংক খাতটা আমার মনে হয় যে, আমি আপনাকে গ্যারান্টি দিব না, যেহেতু আমি বলতে পারি যে ব্যাংক খাত দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। জি, ধন্যবাদ আপনাকে। তৌফিক, আপনার কাছে আসছি। আমি ঠিক জানি না, আপনার কাছ থেকে বুঝতে চাই যে বাজেট কাঠামোর ব্যাংকিং সেক্টর আলোচনা, সংস্কার নিয়ে আলোচনা বহু বছর ধরে, বহু যুগ ধরে বাংলাদেশে হচ্ছে, এবং সেটি আলোচনা হচ্ছে যতটা, কাজের কাজ ততটা হচ্ছে না বলেই আপনারা বলছেন বা আমরা শুনছি। বাজেট কাঠামোর ভিতর দিয়ে আসলে ব্যাংকিং সেক্টরকে কতটুকু সংস্কার করা সম্ভব? বাজেট কাঠামোর ভেতরে একটা বড় বিষয় তো থাকে যে, যেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তার জন্য আমরা দেখি যে প্রতি বছরই তার যে ওটা বলে মূলধনীকরণ, অর্থাৎ রিক্যাপিটালাইজেশনের জন্য একটা বরাদ্দ অনেক সময়ই থাকে। এটা কারণ হলো রাষ্ট্রায়ত্ত খাতের যে ব্যাংকগুলো আছে তাদের যখন মূলধন কমে যায়, আমাদের তো কিছু গাইডলাইন আছে, সেটা অনুযায়ী তার ক্রমাগত লস করতে থাকলে মূলধনের যে স্থিতি এটা কমে যায়, তখন সরকার আবার এটাকে
ইনজেক্ট করেন, তাই আলটিমেটলি এটা তো ট্যাক্স পেয়ারের টাকা, জনগণের টাকা, তো জনগণের টাকা আবার দিতে হয়। তো সেইটা অনেক অনেক বছরই আছে, এটা দেওয়ার প্রয়োজন পড়ে। এবং এখন ব্যাংকিং খাতে আমাদের আসলে যে গাইডলাইনগুলো থাকা উচিত ব্যাসেল 3 এর, সেইটা অধিকাংশ ব্যাংকই এখন সেইটা অনুযায়ী কিন্তু অপারেট করছে না। এখন এটা সরকারি ব্যাংকের, আমরা প্রাথমিকভাবে ব্যাংকিং খাতের সংকটটা দেখেছিলাম যেটা সরকারি খাতের ভেতরে আছে, এখন এটা ব্যক্তি খাতের ব্যাংকগুলোর ভিতরে এটা প্রকটভাবে আছে। তো হয় কি যে ব্যাংকের দ্বিতীয় যেই আর একটা জায়গা আছে সেটা হলো যে ব্যাংকের যখন এখন এই পরিস্থিতি আছে, ব্যাংকে আগে আর একটা সুবিধা ছিল যে তারল্য ছিল, মানে যা পরিমাণ তারা আমানত নিত সেই পরিমাণ যেহেতু ঋণ দিচ্ছে না, তো একটা তারল্য ছিল, সরকার তখন সেক্ষেত্রে ঋণ নিতে পারতেন। সরকারের তো ঘাটতি বাজেট হয়, সেই ঘাটতি বাজেটের অর্থায়ন করতে হলে সেই ঋণটা নিতে হয়। গত 2 বছর ধরে যদি আমরা দেখি তারল্য পরিস্থিতি কমছে, এবং কমার ফলে যেটা হচ্ছে যে ব্যাংকগুলো এখন আর সরকারকে ঋণ দেওয়ার মতো পরিস্থিতিতে তেমন একটা নাই। আর তার যে কম তারল্য আছে এটাতে যদি সরকারকে সে আরো বেশি হারে ঋণ দেয়, তখন এই ব্যক্তি খাতের যেই উদ্যোক্তারা ভাইরা বসে আছেন তাদের জন্য ঋণের পরিমাণ কমে যাবে। এটা আমরা অর্থনীতির ভাষায় বলি ক্রাউডিং আউট, আপনি পাচ্ছেন বলে আমি পাচ্ছি না, সুতরাং সরকার নিলে এটার ব্যক্তি খাত পাবে না, ফলে সেই আশঙ্কাটা এখন রয়েছে। এটা একটা বড় কারণ হলো যে দীর্ঘদিন ধরে আমরা ওই যে হুকুমের অর্থনীতি দিয়ে যে সুদের হার বেঁধে দিয়েছি, এটা বাজারের যেই চাহিদা এবং যোগানের মাধ্যমে আমাদের সুদের হার এবং সেটার সাথে আমানত এবং ঋণের সামঞ্জস্য বিধান করার কথা, এটা করছে না। আগে চাহিদা কম ছিল, এই সংকটটা প্রকট ছিল না, এখন এই সংকটটা আরো বাড়ছে। কারণ আগে আমাদের যেহেতু মূল্যস্ফীতি একটা বিরাট হয়েছে, আগে $100 আমদানির জন্য ঋণ নিতে যে টাকা লাগতো তার থেকে এখন প্রায় 20% বেশি টাকা লাগে। হ্যাঁ, এইটা হলো বাস্তবতা। তো এই পরিস্থিতিতে এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে, এটা আসলে মূলত এক ধরনের অর্থ ছাপানো হচ্ছে আর কি। এটা আমরা সাদা ভাষায় বলি নতুন অর্থের যোগান হচ্ছে, আর যারা একটু খারাপ ভাষায় বলেন তারা টাকা ছাপাচ্ছে সরকার। এটা বেশি দিন করা যায় না। এটা করা যায় না এই কারণ হলো তখন একটা এক্সপেকটেশন তৈরি হয় এবং এটা আরেকবার আমাদের জিনিসপত্রের দাম বাড়ানোর দিকে একটা বেগবান করে। এবং যেই ধরনের অর্থনীতি এই কাজগুলো করেছে, এবং আমাদের সাম্প্রতিক ইতিহাসে আছে যে ভেনেজুয়েলা বা অন্যান্য অনেক দেশের নামই আমরা নিতে পারি এটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, কিন্তু তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। সুতরাং আমরা ওই জায়গাটায় যেতে পারবো না বা যাব না, এটা শৃঙ্খলা রক্ষার জন্য এটা কথা করা হয়েছে। ফলে ব্যাংকিং খাতের শৃঙ্খলা আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে এটা সরাসরি বাজেটের সাথে সংযোগটা কোথায়, কিন্তু সত্যিকার অর্থে অর্থনীতির মাধ্যমে হোক বা সরাসরি যে দুটো প্রক্রিয়া আমি বললাম, এই দুটো প্রক্রিয়ার মধ্যে আমাদের বাজেটের ভেতরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই সামনের বছরের এই বছর পর্যন্ত বোধহয় আমি যতটুকু পেপার পত্রিকায় দেখেছি এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে আছে, 9 মাস পর্যন্ত বোধহয় প্রায় 60,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে। আমার ধারণা যে এই অর্থ বছরের শেষে এটা প্রায় 1 লাখ কোটি টাকার মতো হয়ে যেতে পারে, কারণ আমাদের ওই শেষ 3 মাসে অনেক বেশি ঋণ লাগে। হ্যাঁ, কারণ ওই টাইমে খরচটা হয়। প্রবলেমটা হলো যে আমরা তো সঞ্চয়পত্র থেকে আগে সুদ মানে ধার নিতাম, তো সেটা সুদের হার বেশি বলে IMF বলছে যে ওটা থেকে নিও না, কিন্তু এখন নেওয়ার অবস্থাও নাই, কারণ হলো জনগণের হাতে সেই পরিমাণ অর্থ নাই যে আপনার সঞ্চয়পত্র কিনতে পারবে, ফলে সরকারের হাতে সেইটা নাই। আর বৈদেশিক যে ঋণ আছে সেই বৈদেশিক ঋণও আমরা ব্যবহার করতে পারি না বলে ওটাকে আমরা নিতে পারছি না। ফলে থেকে যাচ্ছে হলো বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক, এবং বাণিজ্যিক ব্যাংকের কাছে অর্থ নাই, সো কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিতে হবে। এখন আগামী অর্থ বছরেও এই পরিস্থিতি চলবে কিনা, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী অর্থ বছরে জিনিসপত্রের দাম হঠাৎ করে কমে আসবে এরকম তো মনে হচ্ছে না। আর সুতরাং সঞ্চয়পত্র বিক্রিও যে অনেক দ্রুত বাড়বে এটাও আমার মনে হয় না যে অনেক দ্রুত বাড়বে। বাণিজ্যিক ব্যাংকে যদি আমরা এই সুদের হারের পরিস্থিতি এখনো রেখে দিই, আমি জানি আমাদের ব্যবসায়ী বন্ধুরা খুবই নারাজ হয়ে যান আমার উপরে যখন আমি বলি, কিন্তু এটাই অর্থনৈতিক পরিস্থিতি। অর্থনৈতিক পরিস্থিতিতে যদি আমানতের প্রবাহ না বাড়ে তাহলে ওনাদের কাছেও যেমন ব্যাংকে যাবে না, সরকারের কাছেও থাকবে না, এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ক্রমাগত ঋণ নিলে এটা সার্বিকভাবে একটা চাপের মধ্যে পড়তে হবে। সুতরাং সামনের বাজেটের একটা বড় লক্ষ্য হবে সরকারের কাছে কিভাবে তার ঘাটতি অর্থায়ন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে না করে অন্যান্য যে তার উৎসগুলো আছে সেই উৎসগুলো কাজে লাগাতে পারে। এখন আমি জানি যে বাজেট প্রস্তাব দেওয়া হবে তার মধ্যে আপনারা দেখবেন যে
প্রায় 1/3 বা 40% ওনারা বলবেন যে আমরা বিদেশি অর্থায়ন থেকে করব। এখন বিদেশি অর্থায়ন থেকে এই প্রবাহটা সাধারণভাবে দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়। একটা হলো প্রকল্প বাস্তবায়ন করতে হবে, তাহলে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প। আর একটা আছে কিছু অংশ আসবে হলো একটা বাজেট সহায়তার জায়গা রয়েছে সরকারের জন্য। এখন সেইটার আলোচনা চলছে, কিন্তু এই বাজেট অর্থায়ন যদি আমরা পেতে চাই, আমরা বাজেটারি সাপোর্ট, আমি জানি আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আর সেই যুগে ফেরত যাচ্ছে এবার মামুন ভাই, আপনাদের যুব বয়সে যেই বাজেটে আপনারা আলোচনা করতেন, ওই বাজেটের ওই সাপোর্টটা পেতে গেলে কিন্তু আমার অর্থনীতির ভিতরে আবার শৃঙ্খলা আনতে হবে। যদি শৃঙ্খলা না আনতে পারি, যারা আমাকে বাজেটারি সাপোর্ট দিবে তারা আমাকে এই অর্থ ছাড় করবে না। সুতরাং সরকারের কাছে এই কঠিন চয়েসটা রয়েছে, এই কঠিন কাজটা সামনে রয়েছে, যেটা তাকে, আমি জানি যে তাদের জন্য দুরূহ একটা কাজ, যেটাকে তারা বাস্তবায়ন করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আলোচনার মোটামুটি শেষ দিকে চলে আসছি, কিন্তু আরো সময় কম, কিন্তু দু একটা বিষয় আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে, কিছুটা তৌফিক বলেছিলেন যে মূল্যস্ফীতি, আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য একটা খুবই বড় চ্যালেঞ্জ, বা আমার ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে মনে করি যে নাগরিকদের জন্য সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে জিনিসপত্রের দাম যেন কমে আসে। সেই জায়গা থেকে আপনাদের কি পরামর্শ? আমিল হেলালি, আপনি যদি একটু ছোট্ট করে 1 মিনিট 2 মিনিটে বলেন। সেই জায়গায় হলো, আমরা তো বললাম ওই যে কৃষিপণ্য এবং যেই আমাদের যেই খাদ্যদ্রব্যগুলো, আমার যেমন ধরেন তেল এবং চিনি, বিশেষ করে এটার উপরে আপনার যে ডিউটিজ আছে, ডিউটিজে আপনার সমন্বয় করা উচিত। কারণ দাম তো বেড়েছে, দাম বেড়ার সাথে সাথে সরকারের একটা টার্গেট আছে যে আমি কত টাকা ডিউটি থেকে আমি কালেকশন করব। সে ফর এক্সাম্পল, আগে যেই টাকাটা কালেকশন করতো, যে 10% বা 15% যে ট্যাক্সটা আছে, সেই ট্যাক্স দিয়ে, এখন আমার তো দাম বেড়ে গেছে, সুতরাং আমি তো ওই বাড়া দামের উপরেই আমি ট্যাক্স কালেকশন, তো ওইটা দরকার নেই। আমি মনে করি সমন্বয় করে দিলেই কিন্তু সেখানে দামটা ঠিক থাকবে। এটা একটা দিক আছে। আরেকটা হলো কৃষিপণ্য, যেই আমাদের দেশে যে ইয়েগুলো, ওইগুলোর উপরে ট্যাক্স কোনোভাবেই নতুন করে আরোপ করা যাবে না, গেলে কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়বে। ইন্ডাস্ট্রিয়াল পণ্যের উপরে আপনার ট্যাক্স বাড়ানো যাবে না, সেখানে বাড়ালে কিন্তু আপনার সেখানেও সমন্বয় করতে হবে, কারণ সব ওয়ার্ল্ড মার্কেটে সব জিনিসের দাম বেড়েছে। এই জায়গাটা আরেক দুইটা জিনিস আমি একটু বলবো। এই ধরেন আপনার একটু অল্প সময়, সেটা হলো যে, একটা হলো আপনার, আমি কিন্তু আশাবাদী, বাংলাদেশ কিন্তু অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, এগুলো আমার এখন ব্যবহার করতে হবে। এগুলা ব্যবহারের জন্য বিদেশিরা কিন্তু উন্মুখ হয়ে আছে। আপনি জানেন, আমাদের বিজনেস সামিটে কিন্তু 350 বিদেশি আসছে, $500 করে রেজিস্ট্রেশন ফি দিয়ে, 950 টোটাল আপনার এখানে $300 এবং $500 দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে। তার মানে তারা আগ্রহ। আমরা কিন্তু ইনভেস্টমেন্ট সামিট না, বিজনেস সামিট। তারা এখানে কি ব্যবসা করা যায়, কিভাবে লাভ করা যায়, সেটার জন্যই আসছে। এবং আমরা যে জাপান গেলাম, সেখানে 350 আপনার জাপানিদের সময় কিন্তু অনেক কঠিন, তারাও চেয়েছে। আমি মনে করি এই যে বিদেশিরা আসবে, এখন ইনফ্রাস্ট্রাকচারগুলো যেটা হচ্ছে, সেখানে কোয়ালিটি বিদ্যুৎ এবং গ্যাস, এটার ব্যাপারে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে, এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো নিয়ে, এবং তাদেরকে সহজীকরণ করতে হবে, ইজ অফ ডুইং বিজনেস। আমি মনে করি বিডাকে আরো বেশি ক্ষমতায়ন করতে হবে বা সুযোগ দিতে হবে, তারা যেন, কারণ একই কাজ 5টা মন্ত্রণালয় হয়, তো যদি আমি একটা কাজের জন্য আমার 5টা মন্ত্রণালয়, কেউ কিন্তু সিট ছাড়ছে না। আমি একই লোক, আমি সরকারি লোক, আমি যখন আপনার চেয়ারে যাচ্ছি, আমি ওই জায়গায় ধরে বসে আছি, আমিও বুঝছি যে আবার এখানে আসলে এইখানের চেয়ার। আমি মনে করি সেই জায়গাগুলোকে এখন ইজি করে নিয়ে আসতে হবে, কে লিড করবে সেই জায়গাগুলোকে আমাকে ঠিক করতে হবে। বিডাতে গেলেই যেন আমরা সব সমস্যা ধন্যবাদ। আপনি বিনিয়োগের প্রসঙ্গে বলেছেন। খোরশেদ আলম, আপনার কাছে কি মনে হয় যে দ্রব্যমূল্য একটা ইস্যু, দ্রব্যমূল্য যেটা আছে, বিনিয়োগ একটা ইস্যু? বিনিয়োগের জন্য যদি আমি বলিনি, প্রথম বিনিয়োগের জন্য বাংলাদেশে বিনিয়োগের জন্য সর্বপ্রথম আপনাকে বিদ্যুৎ গ্যাস এটাকে নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়ত হইল, আমার দৃষ্টিতে, আমি ধরেন প্রায় 46টা দেশ ঘুরেছি এইগুলো দেখার জন্য যে কিভাবে ডেভেলপমেন্ট হয়, কিভাবে আপনার কস্টিং কম হবে। একটা ইন্ডাস্ট্রি কিন্তু প্ল্যানিং করা তো সহজ না। আপনি আমাদের যে 100টা যে আপনার অঞ্চল করা হয়েছে এর জন্য, এগুলো কিন্তু প্ল্যানিং অনুসারে করলে, আমি কিন্তু প্রথম বলেছিলাম 25টা করার জন্য। এটা কিন্তু সিস্টেম আছে, আপনি চলেন, আমরা আপনাকে দেখাই নিয়ে আসবো কিভাবে। আগে সেই দেশে একটা জায়গা নিয়ে এটাকে রেডি করা হয়, রাস্তা, প্লেনের রাস্তা, হেলিপ্যাড, আপনার ট্রেনের, নদীপথে,
সম্পূর্ণ কিছু রেডি করে তারা পেপারে অ্যানাউন্সমেন্ট করে যে আমার এখানে ভিয়েতনাম চলেন, জাপান চলেন, সাউথ কোরিয়াতে, তারা বলবে উইদিনে 3 মান্থস আপনি সেখানে গিয়ে ইন্ডাস্ট্রি করতে পারবেন। আমাদের এখানে যদি 5 বছর আপনাকে টাইম দিতে হয়, 4 বছর দিতে হয়, আরে ভাই একটা লোক মারাও যায়, সে প্ল্যানিং করছে, হয়তো মরে গেল। আপনি এইভাবে তো ব্যবসা চলবে না। ব্যবসা করার জন্য আপনাকে সাপোর্ট দিতে হবে। আমি যে জন্য প্রথম আলোচনায় আমি ওনাদের এখানে গিয়ে বলে আসছিলাম, মানে ওখানের মধ্যে আমাদের মন্ত্রী ছিল, হ্যাঁ, সিপিডিতে সর্বপ্রথম আলোচনা হয়, আমি বলেছিলাম 25টা রেডি করে হ্যান্ড ওভার করেন, তাহলে মানুষের হবে কি একটা আপনার আগ্রহ বাড়বে, কনফিডেন্স তো বাড়বে। আমি দেখেন আপনি ব্যাংককে আমি গিয়েছিলাম দেখার জন্য, আমি চায়নাতে গিয়েছি, স্যানজিংয়ে গিয়েছি, এগুলো দেখেছি কি সিস্টেম, এভরিথিং রেডি। আপনি শুধু বলবেন আপনার কত কিলোওয়াট পাওয়ার লাগবে, কত গ্যাস লাগবে, বাস সেট কমপ্লিট। এখানে আপনি জমি একটা করতে গেলে 5 বছর 3 বছর মামলা দিয়ে দেখছে, জমি একরই হয় নাই, ওরা বলে পয়সা পায় নাই। এইভাবে তো হবে না রে ভাই। আপনি সত্যিকার অর্থে প্ল্যানিং করেন। আমি বিদায়কেও বলবো, বিদেশে গিয়ে ঘুরে ঘুরে দেখে আসতেছেন, পয়সা ব্যয় করতেছেন, কিন্তু আসল জিনিসটা কি আমার দিতে হবে, আমার আসতে হবে। জি, একটা সময় কম, আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, আর হলো আমাদের এখানে সর্বপ্রথম আমি যেটা বলবো যে সরকারকে আরেকটা জিনিস আগে আসতে হবে, এখানে ভ্যালুয়েশন করার মতো যেসব প্রোডাক্টগুলো আছে, কৃষি পণ্য বলেন বা অন্যান্য যেগুলো আছে, লেদার কিন্তু ভালো একটা প্রোডাক্ট, এগুলোর উপরে যাতে সহজভাবে মানে কাজ করতে পারে, এইসব বিষয় চিন্তা করে ভ্যালুয়েশন করতে হবে। বাংলাদেশে সব উৎপন্ন করা যাবে। আমাদের এখন যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেক বুদ্ধিমান, তাদের কিন্তু জ্ঞান বুদ্ধি অনেক আছে। যদি আপনি সহযোগিতা করেন, আপনি এখানে ভালো মানে পলিসি সাপোর্ট যদি পায় তাহলে। মামুন ভাই এই যে লেদারের কথা বললো, সেই জায়গায় আমি একটু বলছি যে আমাদের যে ইটিপিটা করছিল যে লেদারের জন্য, যে সেটা তো পুরো অকার্যকর, সেন্ট্রাল ইটিপি, হ্যাঁ সেন্ট্রাল, এটা কিন্তু অকার্যকর। এটা নিয়ে কিন্তু হ্যাঁ সাভারে আজকে যারা ওইখানে তারা ইয়ে নিয়ে গেছে, ইন্ডাস্ট্রি নিয়ে গেছে, কিন্তু এটার জন্য কিন্তু বিদেশি অর্ডারগুলো তারা পাচ্ছে আমি না। জানি। আমি মনে করি বাজেটে এটা করে দেওয়া উচিত। আমাকে অ্যালাউ করেন। জি প্লিজ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এই প্ল্যান্টের দোষ না। এটা আমাকে এক চাইনিজ বলেছিল হংকং এয়ারপোর্টে যে তোমার বাংলাদেশে যারা ড্রয়িং করছে তারা ভুল করছে, এখন নতুন প্ল্যান্ট কেনার জন্য সবাই ব্যস্ত। আমি এর আগে কয়েকটা টিভি শোতে বলেছি, ওখানে কি বলছে জানেন, ইনলেট এন্ড আউটলেট নাকি ডিজাইন করছে, সেটা এক করে দিয়েছে। আচ্ছা, ওইটা আমরা আরেকদিন আলোচনা করবো, লেদার সেক্টর এবং ইয়ে নিয়ে। আমি শেষ করবো তৌফিক, দুটো বিষয়। একটা হচ্ছে যে ব্যবসায়ীরা বলছেন যে অমুক জায়গায় কর বাড়ানো যাবে না, অমুক জায়গায় দেওয়া যাবে না, সম্পূরক শুল্ক বসানো যাবে না। তাহলে সরকারের রাজস্ব আয় কিভাবে হবে? শুধুমাত্র সাবান আর শ্যাম্পুর ভ্যাট দিয়ে তো চলবে না। এটা একটা বড় ইস্যু, মানে কর আহরণের একটা বড় ইস্যু। আর মূল্যস্ফীতি নিয়ে যদি আপনার কোনো। হ্যাঁ, আমি সত্যি কথা যে আমার আসলে কর আহরণের জায়গায় যদি আপনি বলেন, তাহলে আমি মনে করি যে দুটোই একই সাথে যুক্ত। এবং আমি যেটি বলেছিলাম শুরুতে, যে নির্বাচনী বাজেটে কিন্তু সরকারের অনেক ধরনের ছাড়ও দিতে হয় না। এখন সেই আলোচনায় আর না, কেমন নির্বাচন, কোথায় ছাড়, কার জন্য ছাড়। যদি জনগণের ভোটের জন্য নির্বাচন হয় তাহলে একরকম ছাড় হবে, যদি বিশেষ গোষ্ঠীর জন্য নির্বাচন হয় তাহলে অন্যরকম ছাড় হবে। তো সুতরাং সেই আলোচনা আমার মনে হয় একটু পরে করা যাবে। কিন্তু যেই আলোচনা করছি সেটা হলো যে আমরা সত্যিকার অর্থে তো কর ছাড় কিন্তু অনেক জায়গায় দেওয়া হয়েছে। এখন একটা সমস্যা হলো যে আপনি দেখেন বাংলাদেশে, এবং এটা আইএমএফ বলেছে, এত কর ছাড় আছে যে এইটাকে আস্তে আস্তে প্রত্যাহার করতে হবে। কোথায় প্রত্যাহার করবেন? এখন আমরা দেখলাম যে সাধারণ জনগণের যে সয়াবিন তেল আমাদের আমদানি করেই খেতে হয়, সেইটাই একটা কর ছাড় দেওয়া হলো। সেইটার ছাড় অল্প সময় পরে যে দাম কমে নাই, কিন্তু সেইটার ছাড়টা প্রত্যাহার করা হয়েছে। হ্যাঁ, আবার 20 টাকা বেড়ে গেল। কিন্তু আপনি দীর্ঘদিন ধরে আমার মানে 30 বছর ধরে এই গার্মেন্টসের এত বড় শিল্প দাঁড়িয়েছে, ওনারা এখনো অন্যান্য শিল্পের মতন পুরোপুরি কর দেওয়ার মতো পরিস্থিতিতে গেল না। এইটাকে কবে আর আগের যে মানে স্বাভাবিক বিজনেসের জায়গায় নেওয়া হবে সেটা আমরা জানি না। বড় যদি বলেন করের কোন জায়গাটাতে আমরা আসলে মনোযোগ দিব, আমি মনে করি কর ফাঁকি রোধে মনোযোগ দেওয়া দরকার। কর ফাঁকি রোধ, টাকা পাচার হচ্ছে সেই জায়গাটায়, এটার জন্য আসলে বাজেটে কি পদক্ষেপ জানি না, সরকারের একটা প্রাতিষ্ঠানিক এটা উদ্যোগ থাকতে হবে। রাজনৈতিক টাকা ফেরত আনার জন্য কত কিছু বলা হলো, ওগুলো তো আমরা জানি যে এগুলো কিছু হবে না। না, এই মানে একটা দেশের কালচারকে নষ্ট করা ছাড়া তো আর কিছু এটা হয় নাই, তাই না? এবং এটার জবাবদিহিতা হবে কিনা এইবারের বাজেটে, আর সাংসদরা সত্যিকার অর্থেই অর্থমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে চাবেন কিনা, যে কি দিলেন এবং কেন এটা করলেন, কেন আমাদের কি লাভ হলো আমাদের। সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হলো আরেকটা জায়গা হলো যে আমি মনে করি যে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছুটা কর ছাড়ের জায়গা রয়েছে, যেসব দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য এইখান থেকে চাঁদা তোলার মতো করে কর নিয়েন না, এটা সাধারণ জনগণের ভিতরে এটা থাকে, আর সেইটা করেন। আর আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে এক্সপ্যান্ড করার কথা বলেছি, কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য সত্যিকার অর্থে এত সুশাসনের অভাব রয়েছে, এইটা এখন আমরা বলতে বলতে আমি জানি না বাজেটের সাথে সম্পর্কিত কিনা, কিন্তু এইটা যতক্ষণ না হবে, জবাবদিহিতা না আসবে, এটার ভেতরে আমার সুশাসন না আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণে রাখা যাবে না। আমি জানি যে বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম বেশি ছিল, কিন্তু যখন কমে এসেছে বিশ্বব্যাপী দাম, বাংলাদেশের দাম এটা কমছে না। দিন শেষে আপনার জনগণ কিন্তু তাদের যেই অর্থ আছে, তাদের যেইটুক সীমিত আয় আছে, সেইখান থেকে এইটার যে ফলাফল এটাকে ভোগ করতে হচ্ছে, কিন্তু বড় ব্যবসায়ীরা সেই অর্থে কিন্তু তাদের যে লাভ সেটা নিয়ে যাচ্ছেন। জি, অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। তৌফিকুল ইসলাম, খোরশেদ আলম এবং আমিন হেলালি, আপনাদের তিনজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে এই আলোচনায় ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এবং বলে রাখছি যে এই অনুষ্ঠানটি এটিএন বাংলার ইউটিউব চ্যানেল এটিএন বাংলা টক শো, সেই পেজে আপনারা পাবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে আবার আগামীকাল। আজকের মতো বিদায়, শুভরাত্রি।